একাদশ অধ্যায়। থিম: দ্য ওয়ার্ল্ড কলোনাইজেশন মেড। উপনিবেশবাদের একাল সেকাল। Colonialism and slavery were the foundations of capitalism. অ্যাঞ্জেলা ডেভিস। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই ৫টি বিশাল মহাদেশ ভৌগোলিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন হলেও সুদীর্ঘ ৫০০ বছরের ঔপনিবেশিক ইতিহাস তাদের সবাইকে একত্রিত করেছে। পৃথিবীর এই ৫টি মহাদেশ ইতিহাসের একটি পর্যায়ে এসে ফাইভ ওয়ে জাংশনের মতো মিলিত হয়েছে। ৫টি মহাদেশের ৫০০ বছরের ইতিহাস যে একসাথে আলোচনা করা যায় সেটা হয়তোবা অনেকের কল্পনায় নাও আসতে পারে। এমনকি এই অধ্যায়ে খুব সরলভাবে এবং সংক্ষেপে জটিল বিষয়গুলো বোঝানো আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। এই অধ্যায়ে অনেকগুলো সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা পরবর্তী অধ্যায়গুলো বুঝতে অনেক কাজে দেবে। কয়েকটি সমসাময়িক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ১. আজকের ২১ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্র আমেরিকা। বিশাল ভূখণ্ডের অধিকারী যুক্তরাষ্ট্র অতীতে ভৌগোলিকভাবে এত বিশাল ছিল না। তাহলে কিভাবে যুক্তরাষ্ট্র এত বিশাল ভূখণ্ডের অধিকারী হলো? ২. কেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করল? ৩. আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইউরোপের দুটি শক্তিশালী রাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স একে অপরের মিত্র, কিন্তু গত ৩০০ বছর ধরেই ফ্রান্সের সাথে ব্রিটেনের একটা ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এমনকি বর্তমান ২১ শতাব্দীর তৃতীয় দশকে এসেও ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের তিক্ত সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ব্রিটেনের সাথে ফ্রান্সের এই দ্বন্দ্বের সূচনা ঘটল? ৪. আমেরিকা কিভাবে বিশ্বের একক পরাশক্তিতে পরিণত হলো? কেন সারা বিশ্ব জুড়ে আমেরিকার এত আধিপত্য? বোঝার সুবিধার্থে উপরিউক্ত সবগুলো বিষয় ধাপে ধাপে আলোচনা করব। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রাথমিক ধারণা। উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম। আজকের বিশ্বকে বুঝতে হলে উপনিবেশবাদের ইতিহাস বোঝা আবশ্যক। ১৪৯২ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত দীর্ঘ সময়টাকে উপনিবেশবাদের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। কোনো একটি রাষ্ট্র যখন নিজের স্বার্থে অন্য কোনো একটি ভূখণ্ডকে দখল করে নেয় এবং সেই দখল করা ভূখণ্ডের মানুষদের উপর নিজেদের শাসন চাপিয়ে দিয়ে তাদের শোষণ করে, তখন এই শাসন ব্যবস্থাকেই উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম বলা হয়। ২টা উদাহরণ দেওয়া যাক। যখন উপনিবেশবাদীরা নিজেরাই অধিকৃত অঞ্চলে এসে বসবাস করতে শুরু করে এবং সেখানকার মানুষজন, সংস্কৃতি, জীবনধারার সঙ্গে মিশে যায়, তখন সেটাকে প্রত্যক্ষ উপনিবেশবাদ বা ডিরেক্ট কলোনিয়ালিজম বলে। যেমন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয় উপনিবেশবাদীরা আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে। কিন্তু যখন উপনিবেশবাদীরা অধিকৃত অঞ্চলে সরাসরি বসবাস করার পরিবর্তে নিজ দেশ থেকে দখলকৃত উপনিবেশকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে পরোক্ষ উপনিবেশবাদ বা ইনডিরেক্ট কলোনিয়ালিজম বলে। ভাস্কো দা গামা কর্তৃক ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কারের পর ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যে ধরনের কলোনি স্থাপন করেছিল সেটাই পরোক্ষ উপনিবেশবাদ। ইংল্যান্ড থেকে রানী এলিজাবেথ কর্তৃক ভারতীয় উপমহাদেশ নিয়ন্ত্রিত হতো। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। কিছু সূক্ষ্ম পার্থক্য থাকলেও একটি আরেকটির পরিপূরক। ইউরোপীয় যে সকল দেশ বিশ্বজুড়ে কলোনি স্থাপন করেছিল তাদেরকেই সাম্রাজ্যবাদী শক্তি বলে। উপনিবেশবাদের জন্য অন্য কোনো দেশ বা এলাকাকে দখল, সেখানে প্রত্যক্ষ আধিপত্য স্থাপন, বসতি স্থাপন এগুলো জরুরি। কিন্তু সাম্রাজ্যবাদে সরাসরি অন্যের ভূমি দখল, সেখানে প্রত্যক্ষ আধিপত্য স্থাপন ইত্যাদি জরুরি নয়, বরং পরোক্ষভাবে অর্থনৈতিক, রাজনৈতিক
ও সাংস্কৃতিক নীতির মধ্য দিয়ে অন্য দেশকে নিয়ন্ত্রণ করাকেই সাম্রাজ্যবাদ বলা হয়। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বের উন্নত দেশগুলো আর্থিক সাহায্য ও প্রযুক্তিগত সাহায্য দেওয়ার নাম করে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর যে আধিপত্য স্থাপন করেছিল তা সাম্রাজ্যবাদের উদাহরণ। এছাড়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্ব ব্যাংক, মুক্তবাজার অর্থনীতি বা অবাধ বাণিজ্য এবং বিশ্বায়নের নামে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোর উপরে যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাও সাম্রাজ্যবাদের একটি উদাহরণ। এমন করে পরোক্ষভাবে অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করাকেই নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম বলা হয়। অর্থাৎ অর্থ, ব্যবহার ও প্রয়োগগত দিক থেকে উপনিবেশবাদের চেয়ে সাম্রাজ্যবাদ অনেক বেশি ব্যাপক ও বিস্তৃত। উল্লেখ্য, অন্য অঞ্চলের ভূখণ্ড দখল করে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এবং সেখানকার মানুষদের সাথে মিশে গিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রত্যক্ষ উপনিবেশবাদের উদাহরণ। যেমন ইউরোপীয়রা আমেরিকার ভূখণ্ড দখল করে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার মাধ্যমে সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। অন্য অঞ্চলের ভূখণ্ড দখল করে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার পরিবর্তে বিভিন্ন আইনকানুন তৈরির মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকে পরোক্ষ উপনিবেশবাদ বলা হয়। যেমন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করেনি, এখানকার মানুষদের সাথে তারা মিশে যায়নি, বরং তাদের প্রণীত আইন এবং শাসন কাঠামোর মাধ্যমে এই অঞ্চলের মানুষকে নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে অন্যের ভূমি দখল করার পরিবর্তে কূটনৈতিক উপায়ে এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে একটি রাষ্ট্রকে নিজের বলয়ে নিয়ে আসা এবং চাপ সৃষ্টির মাধ্যমে ওই দেশের শাসন কাঠামোতে প্রভাব বিস্তার করাকেই বলা হয় সাম্রাজ্যবাদ অথবা নয়া উপনিবেশবাদ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সূচনা যেভাবে মধ্যযুগের প্রথম ভাগে কলেরা, গুটি বসন্ত ইত্যাদি মহামারীর কারণে ইউরোপে জনসংখ্যা হ্রাস পায়, যেটাকে ইতিহাসে ডিপপুলেশন বলা হয়। জনসংখ্যা হ্রাস পাওয়ায় কৃষিকাজে ব্যাঘাত ঘটে এবং খাদ্য উৎপাদন কমে যায়। কৃষিকার্য করার মতো শ্রমিকও কম ছিল। তারপর 12 শতাব্দীর দিকে পুনরায় বিপুল পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যা বৃদ্ধির কারণে পুনরায় কৃষিকাজের উন্নতি ঘটে এবং খাদ্য উৎপাদনও বৃদ্ধি পায়। তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল নিতান্তই কম। তাই খাদ্যের যথাযথ ব্যবহার এবং সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। কিন্তু ইউরোপে তখনও খাদ্য সংরক্ষণ করে রাখার জন্য রেফ্রিজারেটর বা ফ্রিজ আবিষ্কৃত হয়নি। কিন্তু দেখা যাচ্ছে সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থা না থাকায় কয়েকদিনের মধ্যেই উৎপাদিত খাদ্য পচে যাচ্ছে। মধ্যযুগের সেই সময়টাতে ভারতীয় উপমহাদেশ, ইন্দোনেশিয়া এবং চীনে প্রচুর পরিমাণে মশলা উৎপাদিত হতো। এই মশলা ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করে রাখা যেত। তাই তখন খাদ্যকে বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য এবং খাবারকে সুস্বাদু করার ক্ষেত্রে মশলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ভারতীয় উপমহাদেশের মশলার বিপুল চাহিদা তৈরি হয় ইউরোপের বাজারে। ইউরোপে তখন মশলার বাণিজ্য করত শুধু ইতালির ভেনিস নগরের ব্যবসায়ীরা। তাই ইউরোপের অন্যান্য দেশগুলো মশলার জন্য ইতালির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ভারতবর্ষ চীনের সেই মহামূল্যবান মশলা মিশর হয়ে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে পৌঁছাত। কিন্তু একটি সময় পর গোটা ইউরোপের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওসমানীয় সাম্রাজ্যের সম্রাটরা। কারণ তখন অটোমান সাম্রাজ্যের আধিপত্য ব্যাপক পরিমাণে বিস্তৃতি পায়। ভূমধ্য সাগরের পূর্বাংশ এবং মিশর সহ উত্তর আফ্রিকার দেশগুলো উসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে। ফলস্বরূপ ভূমধ্য সাগর দিয়ে মিশর হয়ে ভারতীয় উপমহাদেশে আসার পথ বন্ধ হয়ে যায় ইউরোপিয়ানদের জন্য। তাই স্পেনের তৎকালীন রানী ইজাবেলা ভাবলেন, ভারতবর্ষে যাবার জন্য আরেকটি জলপথ আবিষ্কার করতে পারলে পুরা ইউরোপের মশলার বাণিজ্য ইটালির পরিবর্তে স্পেন একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই স্পেন ভাবল, আমরা বরং একটা জলপথ আবিষ্কার করি। স্পেনের রানী ইজাবেলার তত্ত্বাবধানে ইটালির নাবিক কলম্বাস ভারতবর্ষে যাওয়ার জলপথ আবিষ্কার করতে সান্টা মেরিনা জাহাজ নিয়ে রওনা দিলেন।
কিন্তু কলম্বাস ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করতে গিয়ে 1492 সালের 12 অক্টোবর ভুলক্রমে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলেন। উল্লেখ্য, এখানে আমেরিকা বলতে শুধু একটি দেশ যুক্তরাষ্ট্রকে বোঝায় না, বরং উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, ল্যাটিন আমেরিকা ইত্যাদি অঞ্চলকে একসাথে বোঝায়। কলম্বাস ভারতবর্ষে আসার পরিবর্তে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলেন। তখন থেকেই শুরু হয় উপনিবেশবাদের ইতিহাস। কলম্বাস ঠিক যেখানে নেমেছিলেন সেটা ছিল বর্তমান ক্যারিবীয় সাগরের বাহামা দ্বীপপুঞ্জ। কলম্বাস জায়গাটির নামকরণ করেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামে। আজকের 21 শতাব্দীতে ওয়েস্ট ইন্ডিজ নামে যে ক্রিকেট দলটি খেলায় দাপিয়ে বেড়াচ্ছে সেটি কোনো একক দেশ নয়। ক্যারিবিয়ান অঞ্চলের মোট 13টি ছোট ছোট রাষ্ট্র নিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ গঠিত। অবশেষে ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার ও মশলা যুদ্ধ। পর্তুগিজরা দেখল কলম্বাস যেটা আবিষ্কার করেছে সেটা তো ভারতীয় উপমহাদেশ নয়, সেটা তো নতুন এক দুনিয়া এবং সেখানে তো কোনো মশলা নেই। কিন্তু মশলার জন্য ভারতবর্ষে যাওয়ার পথ আমাদের আবিষ্কার করতেই হবে। কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের 5 বছর পরেই 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করে ফেলেন। 1 বছর পর তথা 1499 সালে ভাস্কো দা গামা কর্তৃক ভারতবর্ষে যাওয়ার জলপথ আবিষ্কারের কথা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন থেকেই ইউরোপিয়ানরা আমেরিকার ভূখণ্ডে যাওয়ার পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও আসা শুরু করে। এভাবে উপনিবেশবাদ দুনিয়াব্যাপী বিস্তার লাভ করতে শুরু করে। উল্লেখ্য, আমাদের ভারতীয় উপমহাদেশের এই মশলাকে কেন্দ্র করে ওলন্দাজ ও পর্তুগিজদের মধ্যে একটি যুদ্ধও হয়েছিল, ইতিহাসে যেটা মশলার যুদ্ধ বা স্পাইস ওয়ার নামে পরিচিত। তারা শুধু মশলার জন্যই ভারতবর্ষে আসার তৎপরতা চালিয়েছে বিষয়টি শুধু এরকম নয়, এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা ইউরোপীয়দের আকৃষ্ট করেছিল। স্পেন পর্তুগালের মধ্যে ট্রিটি অফ টর্ডেসিলাস চুক্তি। আজকের 21 শতকে এসে বিশ্বমঞ্চে একটি দেশ কতটা শক্তিশালী সেটা পরিমাপ করা হয় মোটা দাগে 3টি বিষয়ের উপর ভিত্তি করে: ইকোনমি, মিলিটারি ও নিউক্লিয়ার ওয়েপন্স। কিন্তু মধ্যযুগের 15 শতকে যে দেশটি নৌবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিল সেই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বা হেজেমন। তখন বিশ্বের নৌবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিল দুটি দেশ, স্পেন ও পর্তুগাল। যদিও পরবর্তীতে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি ইত্যাদি রাষ্ট্রগুলো নৌবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। স্পেন নৌশক্তির দিক থেকে এতটাই শক্তিশালী ছিল যে স্পেনের নৌশক্তিকে বলা হতো দি ইনভিনসিবল আর্মাডা। বর্তমান সময়ে বিশ্বে আধিপত্য বিস্তার নিয়ে চীন যুক্তরাষ্ট্র যেমন একে অপরের প্রতিদ্বন্দ্বী, উপনিবেশবাদের প্রাথমিক সময়ে স্পেন পর্তুগালও ছিল ঠিক সেই রকম। পর্তুগাল সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু নৌবিদ্যায় পারদর্শী এবং আমাদেরও যেহেতু বিশাল নৌশক্তি রয়েছে, তাই আমরাও কলম্বাসের আবিষ্কৃত আমেরিকার বিভিন্ন ভূখণ্ড দখল করার জন্য আমেরিকা অভিযানে বের হব। পর্তুগাল মনে করল, কলম্বাসের আবিষ্কৃত বিশাল আমেরিকা ভূখণ্ড শুধু স্পেনের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাই আটলান্টিকের ওপারে বিশাল ভূখণ্ড দখল নিয়ে ইউরোপের দুই শক্তিশালী রাষ্ট্র স্পেন ও পর্তুগালের মধ্যে একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হল। তাই সেই সংঘর্ষ এড়াতে দুটি দেশ একটি চুক্তি করল। সেই চুক্তিটি ইতিহাসে ট্রিটি অফ টর্ডেসিলাস নামে পরিচিত। চুক্তি অনুযায়ী দক্ষিণ আমেরিকার অনেক দেশ ও ভূখণ্ড স্পেনের দখলে আসে, আর বিশাল দেশ ব্রাজিল পর্তুগালের ভাগে পড়ে। এই জন্যই ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশের ভাষাই স্প্যানিশ, আর শুধু ব্রাজিলের ভাষা পর্তুগিজ। আর সুরিনামের ভাষা হলো ডাচ। ডাচ বলতে বর্তমানে নেদারল্যান্ডের অধিবাসীকে বোঝায়। স্পেন এবং পর্তুগাল যখন দক্ষিণ আমেরিকায় নিজেদের কলোনি স্থাপন করে, তখন নেদারল্যান্ড ছিল স্পেনের অধীনে একটা পরাধীন রাষ্ট্র। তাই স্পেন তার অধীনে থাকা নেদারল্যান্ডকে দক্ষিণ আমেরিকার ছোট দেশ সুরিনামের মালিকানা দিয়েছিল, আর এই জন্যই সুরিনামের ভাষা ডাচ। অ্যাজটেক, মায়া ও ইনকা সভ্যতা। কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পূর্বে মেক্সিকোতে গড়ে উঠেছিল অ্যাজটেক সভ্যতা। আমেরিকার গুয়াতেমালা উপকূল জুড়ে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার বিস্তীর্ণ উপকূল জুড়ে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ইউরোপ থেকে হাজার হাজার মানুষ দল বেঁধে আমেরিকায় পাড়ি জমায়। ইউরোপিয়ানরা শুরু করে লুটপাট ও হত্যাযজ্ঞ। ফলে
ধ্বংস হয় অ্যাজটেক, মায়া, ইনকা সভ্যতার মতো আমেরিকার সমৃদ্ধ সভ্যতাগুলো। মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং ল্যাটিন আমেরিকা স্পেন ও পর্তুগালের দখলে চলে যায়। কিন্তু উত্তর আমেরিকার দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের দিকে তাদের অত বেশি নজর ছিল না, কারণ বর্তমান যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং কানাডার বিশাল ভূখণ্ড তখন ভয়ঙ্কর শীতপ্রধান অঞ্চল ছিল। সাম্রাজ্যবাদের পথে যাত্রা শুরু করে ব্রিটেন ও ফ্রান্স। পর্তুগাল ও স্পেনের পর এবার আসি বিশ্বের দুই ঔপনিবেশিক শক্তি ব্রিটেন ও ফ্রান্স নিয়ে। ফ্রান্স ও ব্রিটেন ভূ রাজনীতিতে তখনও নীরব, কারণ ১৩৩৭ সাল থেকে শুরু করে ১৪৫৩ সাল পর্যন্ত এই দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্স এবং ব্রিটেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। যুদ্ধটির সূচনা হয়েছিল মূলত ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করার কারণে। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে ১১৬ বছর ধরে চলমান এই যুদ্ধটি ইউরোপের ইতিহাসে শতবর্ষব্যাপী যুদ্ধ বা দ্য 100 ইয়ার্স ওয়ার হিসাবে পরিচিত। ১৪৫৩ সালে শতবর্ষব্যাপী এই যুদ্ধ বন্ধ হলে ফ্রান্সেরও নজর পড়ে আমেরিকা মহাদেশের উপর। ব্রিটেন ও ফ্রান্স তারাও ভাবতে থাকে কলোনি দখল করতে না পারলে তারা পিছিয়ে পড়বে। অবশেষে ১৫৪২ সালে ফরাসি অভিযাত্রীরা বর্তমান কানাডায় বসতি স্থাপন করে। উত্তর আমেরিকায় ফরাসিদের বসতি স্থাপনকে অতটা গুরুত্ব সহকারে দেখেনি স্পেন ও পর্তুগাল। এমনকি স্পেন আর পর্তুগাল এসবে বাধা দেওয়ারও কোনো প্রয়োজন বোধ করেনি। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, উত্তর আমেরিকার অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার ওই অঞ্চলগুলো ছিল শীতপ্রধান। দ্বিতীয়ত, মধ্য আমেরিকা থেকে শুরু করে পুরো দক্ষিণ আমেরিকায় স্পেন ও পর্তুগালের দখল ছিল, তাই তারা উত্তর আমেরিকার প্রতি অতটা গুরুত্ব আরোপ করেনি। উল্লেখ্য, মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকার ইতিহাসের সাথে সম্পৃক্ত স্পেন ও পর্তুগাল, আর যুক্তরাষ্ট্র ও কানাডার ইতিহাসের সাথে সম্পৃক্ত ব্রিটেন ও স্পেন। ১৭ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স বর্তমান কানাডার কুইবেক সহ আশেপাশের অঞ্চল নিয়ে ব্যাপক হারে বসতি বিস্তার করতে থাকে। ঠিক এই কারণেই বর্তমান কানাডার কুইবেক প্রদেশটি ফরাসি ভাষা অধ্যুষিত। তারপর উত্থান ঘটে পরাশক্তি ব্রিটেনের। ব্রিটিশরাও নজর দেয় আমেরিকা মহাদেশের উপর। ব্রিটিশ নাবিকরাও সমুদ্র অভিযান শুরু করে দেয়। ব্রিটেন লক্ষ্য করল মোটামুটি সবকিছু স্পেন দখল করে নিয়েছে। নিজেদের শক্তিমত্তা দেখিয়ে কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই ব্রিটিশরা স্পেনের কাছ থেকে শুধু কিউবা ব্যতীত সমগ্র ক্যারিবিয়ান অঞ্চলটি দখল করে নেয়। ঠিক এই কারণেই বর্তমান ক্যারিবিয়ান অঞ্চলের ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলোর ভাষা ইংরেজি আর কিউবার ভাষা স্প্যানিশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে সাধারণত যে সকল দেশগুলো অতীতে ব্রিটেনের কলোনি ছিল কিংবা বর্তমানে যে সকল দেশের ভাষা ইংরেজি, তারাই ক্রিকেট খেলার সাথে সংযুক্ত। গোটা আমেরিকা মহাদেশ থেকে একটিমাত্র দেশ ক্রিকেট খেলে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় অঞ্চলের যে দেশগুলো নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গঠিত, সেই দেশগুলোকে ব্রিটেন স্পেনের কাছ থেকে দখল করে নিয়েছে। কিন্তু ব্রিটেন স্পেনের কাছ থেকে কিউবা দখল করতে পারেনি। কিউবা রাষ্ট্রটি স্পেনের হাতেই থেকে যায়, যে কারণে কিউবা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হলেও ক্রিকেট খেলে না। এবার আসি উত্তর আমেরিকা নিয়ে। উত্তর আমেরিকার তিনটি দেশ হচ্ছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকো, অ্যাজটেক সাম্রাজ্য। কলম্বাস কর্তৃক ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার হওয়ার পর স্প্যানিশ অভিযাত্রীরা মেক্সিকোতেও অভিযান চালায়। মেক্সিকোতে তখন ছিল অ্যাজটেক সাম্রাজ্যের শাসন। তখন অ্যাজটেক সাম্রাজ্যের শাসক ছিল মন্টিজুমা। ১৫২১ সালে স্প্যানিশ অভিযাত্রী হারান কর্টেজ অ্যাজটেক সাম্রাজ্যের রাজধানী টেনোচটিটলান দখল করে এবং স্থানীয় অধিবাসীদের হত্যা করেন। তারপর পুরো মেক্সিকো স্পেনের কলোনিতে পরিণত হয়। মেক্সিকো স্পেনের একটি প্রদেশ হিসেবে শাসিত হতে থাকে। ৩০০ বছর স্পেনের অধীনে থাকে মেক্সিকো। ১৮০০ সালে মেক্সিকোতে স্পেন বিরোধী স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ফলস্বরূপ ১৮২১ সালে ২৪ আগস্ট মেক্সিকো স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর ঘটে আরেক কাহিনী। মেক্সিকো দখল করে নেয় বর্তমান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। সেটা নিয়ে বিস্তারিত একটু পরেই বলছি। মেক্সিকো যেহেতু স্পেন থেকে স্বাধীনতা লাভ করে, সেজন্য মেক্সিকোর ভাষা স্প্যানিশ আর মুদ্রা পেসো। এমনকি স্প্যানিশ ভাষায় কথা বলে এমন শহরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর হচ্ছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও ব্রিটেন মিলে যেভাবে খণ্ড বিখণ্ড করেছিল বর্তমান যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্র আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ এবং বর্তমান আয়তন প্রায় সম্পূর্ণ ইউরোপ মহাদেশের সমান। যুক্তরাষ্ট্রের বিশাল ভূখণ্ডের অধিকারী হওয়া কিংবা আধুনিক বিশ্বের একক পরাশক্তিতে পরিণত হওয়াটা মনে হতে পারে কোনো একটা দৈব ঘটনা। মনে হবে যুক্তরাষ্ট্রের জন্যই প্রকৃতি যেন সবকিছু নির্ধারণ করে রেখেছে। 50টি স্টেটের সমন্বয়ে যুক্তরাষ্ট্র আজ বিশাল এক রাষ্ট্র। সবগুলো স্টেটের রয়েছে আলাদা আলাদা ইতিহাস। 21 শতকের বিশ্ব রাজনীতি বুঝতে হলে যুক্তরাষ্ট্র নিয়ে নিজের এই ছোট আলাপটি খুব জরুরি। 1776 সালে স্বাধীনতা লাভের পূর্বে যুক্তরাষ্ট্র মোটা দাগে 3টি ভাগে বিভক্ত ছিল। 1. যুক্তরাজ্যের পূর্বাঞ্চল, ব্রিটিশ কলোনি। ইংল্যান্ডের ক্ষমতায় তখন রাজা জেমস। ব্রিটেনের বাণিজ্যিক ভার্জিনিয়া কোম্পানি আমেরিকাতে পা রাখে 1607 সালে। ব্রিটিশরা যে জায়গাটিতে প্রথম বসতি গড়ে তোলে তাদের রাজার নামানুসারে সেই জায়গাটির নাম রাখে জেমস টাউন। এই জেমস টাউন হচ্ছে আমেরিকাতে ব্রিটিশদের প্রথম কলোনি। জেমস টাউন শহরটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। তারপর থেকেই লাখ লাখ ব্রিটিশ অধিবাসী জাহাজে করে যুক্তরাষ্ট্রে আসে। বর্তমান যুক্তরাষ্ট্রের একেবারে পূর্ব প্রান্তে আটলান্টিকের সমুদ্র উপকূল জুড়ে ব্রিটিশরা মোট 13টি ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করে। বর্তমানে সেই রাজ্যগুলো হলো নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া। অর্থাৎ আটলান্টিকের কিনারা ঘেঁষে অল্প কিছু জায়গা নিয়েই ব্রিটিশ কলোনিগুলো গড়ে উঠেছিল। ব্রিটেনের অধিকৃত এই রাজ্যগুলোকে টার্ম হিসেবে বলা হয় নিউ ব্রিটেন বা নতুন ব্রিটেন। 2. যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, ফ্রেঞ্চ কলোনি। ফ্রান্সের দখলে ছিল বর্তমান যুক্তরাষ্ট্রের মধ্যভাগে অবস্থিত বিশাল লুইজিয়ানা প্রদেশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশটি খুব ছোট হলেও তখন সেটা বিশাল ভূখণ্ডের অধিকারী ছিল। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের পাশাপাশি কানাডার বিস্তীর্ণ অঞ্চল ফ্রান্সের দখলে ছিল। ফ্রান্সের অধিকৃত এলাকাকে টার্ম হিসেবে বলা হলো নিউ ফ্রান্স বা নতুন ফ্রান্স। 3. যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, স্প্যানিশ কলোনি। মেক্সিকো রাষ্ট্রটি স্পেনের কলোনি ছিল, তাই মেক্সিকোর উত্তর সীমান্ত বরাবর যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ স্পেন দখল করে রেখেছিল। স্পেনের অধিকৃত ভূখণ্ডকে টার্ম হিসেবে বলা হয় নিউ স্পেন বা নতুন স্পেন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও ব্রিটেনের পরাশক্তি হয়ে ওঠা। এবার দেখানোর চেষ্টা করব কিভাবে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো এবং সবগুলো অঞ্চল একত্রিত হলো। প্রথমে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের অধিকৃত 13টি কলোনি দিয়েই শুরু করি। ইউরোপে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি যুদ্ধ হয়। যুদ্ধটি 1756 সালে শুরু হয়ে 1763 সাল পর্যন্ত চলতে থাকে। দীর্ঘ 7 বছর ধরে চলতে থাকায় এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা 7 ইয়ার্স ওয়ার। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও ব্রিটেনের পরাশক্তি হয়ে ওঠা। এবার দেখানোর চেষ্টা করব কিভাবে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো এবং সবগুলো অঞ্চল একত্রিত হলো। প্রথমে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের অধিকৃত 13টি কলোনি দিয়েই শুরু করি। ইউরোপে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি যুদ্ধ হয়। যুদ্ধটি 1756 সাল থেকে শুরু করে 1763 সাল পর্যন্ত চলতে থাকে। দীর্ঘ 7 বছর ধরে চলতে থাকায় এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা 7 ইয়ার্স ওয়ার। এই যুদ্ধকে ফার্স্ট গ্লোবাল কনফ্লিক্ট হিসেবেও আখ্যায়িত করা হয়। 18 শতকের মধ্যভাগে এই দুই দেশের মধ্যে সাম্রাজ্য বিস্তার নিয়ে তীব্র প্রতিযোগিতা ও দ্বন্দ্ব দেখা দেয়। তখন ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চলছিল বাণিজ্যিক ও উপনিবেশিক প্রতিযোগিতা। সেই সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা থেকেই যুদ্ধ, কলোনি দখল, বেদখল ও পুনর্দখল চলছিল, যা ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। 1763 সালে দুটি সন্ধির মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে। যুদ্ধে ফ্রান্সের পরাজয় ঘটে এবং ফ্রান্স দুর্বল হয়ে পড়ে। ফ্রান্স দুর্বল হয়ে পড়ায় ইংল্যান্ড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়। ফ্রান্স ও ব্রিটেনের মূল ভূখণ্ডে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হলেও এর প্রভাব গিয়ে পড়ে উভয় দেশের অধিকৃত কলোনিগুলোর উপর। ফ্রান্সকে কানাডা থেকে সরিয়ে ব্রিটেন কানাডা দখল করে নেয়।
আমাদের ভারতবর্ষেও এর প্রভাব পড়ে। ফ্রান্সকে সরিয়ে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে নেয়। বলা হয়ে থাকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ব্রিটিশদের পরিবর্তে যদি ফ্রান্স জয়ী হতো, তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের পরিবর্তে হয়তোবা ফরাসিরাই শাসন করত। যাই হোক, আলোচনায় আসি। সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে ব্রিটিশরা ঋণগ্রস্ত হয়ে যায়। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নিল আমেরিকাতে ব্রিটিশ কলোনিগুলোর উপরে উচ্চ কর আরোপ করবে। কর আরোপ নিয়ে পার্লামেন্টে পাশ হতে লাগলো নতুন নতুন আইন। 1764 সালে পাশ হয় দি সুগার অ্যাক্ট, 1765 সালে পাশ হলো দি স্ট্যাম্প অ্যাক্ট, 1767 সালে পাশ হলো দি টাউনসেন্ড অ্যাক্ট ইত্যাদি। ব্রিটিশ রাজ্যের এসব কর আইন দেখে ক্ষেপে যায় যুক্তরাষ্ট্রের 13টি কলোনির জনগোষ্ঠী। ব্রিটিশ বিরোধী ক্ষোভ ছড়িয়ে পড়ে কলোনিগুলোতে। মূলত এখান থেকেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বীজ বপন। দ্য বস্টন টি পার্টি। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে শহরকে নিয়ে পৃথিবীব্যাপী হইচই সেটা নিউ ইয়র্ক। একে বলা হয় পৃথিবীর রাজধানী। বিশাল এই শহর কখনো ঘুমায় না, তাই এর আরেক নাম নির্ঘুম শহর বা দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। ঔপনিবেশিককালে এই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যটি ওলন্দাজদের দখলে ছিল। নেদারল্যান্ডসের হল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। ওলন্দাজদেরকে অনেকে আবার ডাচ বলে। 1664 সালে ব্রিটিশ ওলন্দাজ যুদ্ধ শেষে ব্রিটিশরা ওলন্দাজদের থেকে নিউ ইয়র্ক দখল করে নেয়। ফলস্বরূপ ব্রিটিশদের বিরুদ্ধে এই ওলন্দাজরা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকার কলোনিগুলোতে চা রপ্তানি করত এবং সেখান থেকে প্রচুর টাকা আয় করত। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমেরিকানরা ব্রিটিশদের চা বর্জন করল, ঠিক গান্ধীজির অসহযোগ আন্দোলনের মতো। ওলন্দাজরা চূড়ায় পথে আমেরিকায় চা পাঠাতে লাগলো। ব্রিটিশ কোম্পানির চা ব্যবসায় ধস নামল। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো ব্রিটেন। বর্তমান যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টন শহরে একটি সমুদ্র বন্দর আছে, যার নাম বোস্টন পোর্ট। 1773 সালের 16 ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ চা বোঝাই করে বোস্টন বন্দরে পৌঁছালে আমেরিকানরা সব চা সমুদ্রের পানিতে ফেলে দেয়। শুরু হলো ব্রিটিশ বিরোধী প্রতিবাদ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটাই ছিল আমেরিকার সরাসরি প্রতিবাদ, ঠিক যেমনটি ঘটেছিল আমাদের ভারতীয় উপমহাদেশের সাথেও। ভারতীয় উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন ঘটেছিল সিপাহী বিদ্রোহ, আর আমেরিকাতে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো বোস্টন বন্দরে চা ফেলে দেওয়া। বোস্টন বন্দরের এই ঘটনাটি ইতিহাসে দ্য বোস্টন টি পার্টি 1773 নামে পরিচিত। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মিল যেখানে 1776 সালে 4 জুলাই আমেরিকার 13টি ব্রিটিশ কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ল। আমেরিকার স্বাধীনতার সাথে বাংলাদেশের মিল ঠিক এখানেই। আমেরিকা প্রথমে স্বাধীনতা ঘোষণা করে, তারপর যুদ্ধে নামে। বাংলাদেশেও প্রথমে স্বাধীনতা ঘোষণা করে, তারপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। এজন্যই পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশ ও আমেরিকার স্বাধীনতা দিবস বলে আলাদা একটি দিবস আছে। 1776 থেকে 1783 সাল পর্যন্ত এই 7 বছর ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ চলতে থাকে। যুদ্ধে আমেরিকার বাহিনীর নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন, আর ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন লর্ড কর্নওয়ালিস। প্যারিস শান্তি চুক্তি ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ। মনে আছে সেই ফ্রান্সের কথা, যে কিনা সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ব্রিটেনের কাছে চরমভাবে হেরেছিল? সেই প্রতিশোধ হিসেবে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমেরিকার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 1778 সালে ফ্রান্স আমেরিকার হয়ে ব্রিটেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়ল। ফ্রান্সের সহযোগিতায় আমেরিকানরা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। অবশেষে যুদ্ধে হেরে যায় ব্রিটিশরা। যুদ্ধ শেষে 1783 সালের 3 সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাধীনতা চুক্তিতে আবদ্ধ হয় আমেরিকা ও গ্রেট ব্রিটেন। এটাই ইতিহাসে প্যারিস শান্তি চুক্তি বা দ্য ট্রিটি অফ প্যারিস নামে পরিচিত। এজন্যই ফ্রান্স বন্ধুত্বের প্রতীক হিসেবে 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি দিয়েছিল। ভাস্কর্যটি এখনো দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। এভাবে ব্রিটেন থেকে স্বাধীন হলো আমেরিকার ছোট ছোট 13টি রাজ্য। জর্জ ওয়াশিংটন পরিণত হলেন আমেরিকার জাতির পিতা হিসেবে। ওয়াশিংটনের জনগণকে বললেন, তোমরা অনুমতি দিলে এই 13টি রাজ্যকে একসাথে করে একটি একক রাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র গঠন করতে চাই।
রোড আইল্যান্ড রাজ্যটি ছাড়া বাকি 12টি রাজ্য ওয়াশিংটনের প্রস্তাবে রাজি হলো। এই 12টি রাজ্যকে নিয়েই ওয়াশিংটন গঠন করলেন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মাত্র 2 বছর পরেই রোড আইল্যান্ড রাজ্যটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। 1789 সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানরা জর্জ ওয়াশিংটনকে ক্ষমতায় বসালো। পরপর 2বার প্রেসিডেন্ট থাকার পর আমেরিকানবাসী জর্জ ওয়াশিংটনকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করল। ওয়াশিংটন রাজি হলেন না। নতুনদের সুযোগ করে দিতে ক্ষমতা ছেড়ে দিলেন। ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনী পরবর্তীতে মার্কিন সংবিধানে নিয়ম করা হয়েছিল কেউ 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। টেরিটোরিয়াল ইভলিউশন যেভাবে বৃদ্ধি পেতে থাকে যুক্তরাষ্ট্রের সীমানা। আটলান্টিকের কিনারার ছোট ছোট 13টি স্টেট নিয়ে যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু হলেও আজকে যুক্তরাষ্ট্রের রয়েছে মোট 50টি স্টেট। তাহলে বাকি স্টেটগুলো কিভাবে যুক্তরাষ্ট্রের হাতে এলো? ফ্রান্স থেকে লুইজিয়ানা ক্রয়। তখনও যুক্তরাষ্ট্রের বিশাল লুইজিয়ানা প্রদেশটি ফ্রান্সের দখলে। 1800 সালের দিকে ফ্রান্সের ক্ষমতায় আসলেন সম্রাট নেপোলিয়ন। নেপোলিয়ন দেখল যে আটলান্টিক মহাসাগরের ওপারে এবং ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত বিশাল লুইজিয়ানা ভূমিটি নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের যথেষ্ট শক্তিশালী নৌবাহিনী নেই। নেপোলিয়ন চিন্তা করলেন যে সময়টি এখন চিরশত্রু ব্রিটেনকে শায়েস্তা করার। তাই ফ্রান্সের সেনাবাহিনীর পুনর্গঠন এবং ফ্রান্সকে আর্থিকভাবে শক্তিশালী করাটাই বেশি জরুরি। তাই টাকার বিনিময়ে বরং যুক্তরাষ্ট্রের কাছে লুইজিয়ানা প্রদেশটা বিক্রি করে দেয়। টমাস জেফারসনের সঙ্গে চুক্তি হলো নেপোলিয়নের। আমেরিকা 1803 সালে ফ্রান্সের কাছ থেকে প্রায় $1,50,00,000 মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নিল বিশাল লুইজিয়ানা। এটি আমেরিকার প্রথম ক্রয়কৃত অঞ্চল। এটি প্রায় আয়তনে প্রারম্ভিক যুক্তরাষ্ট্রের সমান ছিল। বর্তমান সৌদি আরবের সমান ছিল সেই লুইজিয়ানা। পরবর্তীতে এক লুইজিয়ানা ভেঙেই অনেকগুলো স্টেট তৈরি হয়, যেমন উইসকনসিন, কলোরাডো, আইওয়া, কানসাস, মিনেসোটা, মিজোরি, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওয়াইওমিং ইত্যাদি স্টেটগুলো লুইজিয়ানা ভেঙেই তৈরি হয়। মেক্সিকো থেকে পশ্চিমাঞ্চল উদ্ধার। লুইজিয়ানা ক্রয়ের পর দেশের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল যুক্তরাষ্ট্রের অধীনে আসলো। এবার বাকি আছে শুধু পশ্চিমাঞ্চল। আগেই বলেছিলাম যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও মেক্সিকো স্পেনের দখলে ছিল। 1800 সালের দিকে পরাশক্তি হিসেবে স্পেন অনেক দুর্বল হয়ে পড়ে। তখন স্পেনের অধিকৃত ল্যাটিন আমেরিকার কলোনিগুলো এক এক করে স্বাধীন হতে লাগলো। এমনকি স্পেন আমেরিকার পশ্চিমাঞ্চল এবং মেক্সিকো থেকেও চলে যায়। স্পেন চলে যাওয়ার পর মেক্সিকো সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল দখল করে নেয়। কিন্তু আমেরিকার রাজনীতিবিদরা দেখল যে এশিয়ার সাথে বাণিজ্য করতে হলে প্রশান্ত মহাসাগর দরকার। আমেরিকা তার রাষ্ট্রীয় সীমানা পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের বন্দর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে এশিয়ার সাথে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। আমেরিকার ভূখণ্ড সম্প্রসারণের এই নীতি ম্যানিফেস্ট ডেস্টিনি নামে পরিচিত। 1845 সাল ক্ষমতায় আমেরিকার নতুন প্রেসিডেন্ট জেমস কে পক মেক্সিকোর সাথে যুদ্ধ শুরু করলেন। 1846 থেকে 1848 2 বছর যুদ্ধ চলল এবং মেক্সিকো পরাজিত হলো। মেক্সিকোর সাথে 1848 সালের 2 ফেব্রুয়ারি গুয়াদালোপে হিদালগো চুক্তির মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হয়। চুক্তিতে মেক্সিকো 1.36 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করে। আজকের টেক্সাস, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাদা, ইউটা এবং কলোরাডো স্টেটগুলো যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে পেয়েছিল। থেকে ফ্লোরিডা ক্রয়। স্পেন ধীরে ধীরে তার সব কলোনি হারালো। শুধু ফ্লোরিডা রাজ্যটি স্পেনের অধীনে রইল। সময় 1818। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো। প্রেসিডেন্টের নির্দেশে সেনাপতি অ্যান্ড্রু জ্যাকসন ফ্লোরিডা আক্রমণ করলেন। স্পেনের তৎকালীন মন্ত্রী ডু লুই ডিউস বলল, আক্রমণ করার দরকার নেই, আমরা এমনিতেই ফ্লোরিডা ছেড়ে চলে যাব এবং বিনিময়ে আমাদের কিছু টাকা চাই। 50 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা স্পেনের কাছ থেকে ফ্লোরিডা ক্রয় করে নিল। এর আয়তন 72,101 বর্গ কিলোমিটার। ফ্লোরিডা রাজ্যটি প্রায় বাংলাদেশের অর্ধেক। রাশিয়া থেকে আলাস্কা ক্রয়। বরফাবৃত আলাস্কা আমেরিকা মহাদেশের রাশিয়ার একমাত্র কলোনি ছিল। তুষার পথে সাইবেরিয়া হয়ে বোরিং প্রণালী পাড়ি দিয়ে সেই আলাস্কাতে পৌঁছানো রাশিয়ার জন্য কষ্টকর ছিল। তাছাড়া তৎকালীন সময়ে রাশিয়ার প্রশান্ত মহাসাগরে বড় শত্রু ছিল গ্রেট ব্রিটেন। ব্রিটেন যেন সবারই শত্রু।
ব্রিটেনকে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকার কাছে অঞ্চল বিক্রি করে জোট বাঁধতে চেয়েছিল রাশিয়া। ফলস্বরূপ 1867 সালে রাশিয়া তার আলাস্কা প্রদেশটি আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের কাছে 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করে দেয়। মজার ব্যাপার হলো, আজকের 21 শতকে এসেও যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশ থেকে ভূখণ্ড ক্রয় করতে চায়। আধুনিক যুগে এসেও যুক্তরাষ্ট্র তার সেই অতীতের ভূখণ্ড সম্প্রসারণের ম্যানিফেস্ট ডেস্টিনির নীতি প্রয়োগ করতে চায়। 45তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের থেকে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ডেনমার্ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে আমেরিকা এর আগেও ডেনমার্কের কাছ থেকে একটি সামুদ্রিক অঞ্চল ক্রয় করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জ কিন্তু ডেনমার্কের কাছ থেকেই ক্রয় করা। ভার্জিন দ্বীপপুঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করি। মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ, ভার্জিন আইল্যান্ড হল ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অধিকৃত একটি সামুদ্রিক অঞ্চল। এই ধরনের অঞ্চলকে আমরা রাজনীতি বিজ্ঞানে কনস্টিটিউশনাল ডিপেন্ডেন্সি বা নির্ভরশীল অঞ্চল বলে থাকি। নির্ভরশীল অঞ্চল দ্বারা মূলত এমন কোনো অঞ্চলকে বোঝায় যার পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং যা অন্য একটি রাষ্ট্রের অধীন, যেমন ওল্যান্ড ফিনল্যান্ডের অংশ, ম্যাকাও চীনের অংশ, আরুবা নেদারল্যান্ডের অংশ। উল্লেখ্য, আরুবা দ্বীপটি এবিসি আইল্যান্ড হিসেবেও পরিচিত। 1959 সালে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ সর্বশেষ স্টেট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়। এটি যুক্তরাষ্ট্রের 50তম স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7 ডিসেম্বর 1941 সালে জাপান এই হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে আক্রমণ করেছিল। এভাবে আয়তন বৃদ্ধি পেতে পেতে 50টি স্টেটের সমন্বয়ে যুক্তরাষ্ট্র হয়ে গেল পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। যুক্তরাষ্ট্রের বর্তমান পতাকার এক কোণায় 50টি তারা রয়েছে এবং একই সাথে পতাকায় 13টি লম্বা লাল সাদা দাগ রয়েছে। 50টি তারা যুক্তরাষ্ট্রের 50টি স্টেটকে প্রতিনিধিত্ব করে, আর পতাকার 13টি লম্বা দাগ ব্রিটিশ থেকে স্বাধীন হওয়া 13টি রাজ্যকে প্রতিনিধিত্ব করে। দাস ব্যবসা বা স্লেভ ট্রেড, এই বিষয়টি বোঝা খুবই জরুরি। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার বিশাল ভূখণ্ডে মোট 3 ধরনের জনগোষ্ঠী ছিল। 1. স্থানীয় আদিবাসী, 2. ইউরোপ থেকে আগত শ্বেতাঙ্গরা, 3. পশ্চিম আফ্রিকা থেকে নিয়ে আসা কালো মানুষ বা দাস। 1. কলম্বাস আমেরিকা আবিষ্কারের পূর্বে গোটা আমেরিকা ভূখণ্ডে শুধু সেখানকার স্থানীয় আদিবাসীদের বসবাস ছিল। সংখ্যায় বললে প্রায় 6 কোটির মতো আদিবাসী ছিল, যারা রেড ইন্ডিয়ান হিসেবে পরিচিত। এরা ছিল সহজ সরল প্রকৃতির। এদের কাছে কোনো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। প্রতিরক্ষার জন্য শুধু ছিল তীর ধনুক ও কাঠের তৈরি লাঠি। ছিল না উন্নত চিকিৎসার ব্যবস্থা। আমেরিকার প্রকৃত অধিবাসী ছিল এই রেড ইন্ডিয়ানই। তাদের গায়ের রং কিছুটা লালচে। তাদের নেটিভ আমেরিকানও বলা হয়। তাদেরকে এখনো আমেরিকায় কেবল চেহারা দেখে আলাদা করা যায় এবং এরাই আমেরিকার আসল উত্তরাধিকারী। 2. 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রায় 3 কোটি শ্বেতাঙ্গ ইউরোপিয়ান আমেরিকায় এসেছিল। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সময় ইউরোপে গুটি বসন্ত, কলেরা, প্লেগ ইত্যাদি মহামারী রূপ ধারণ করেছিল। ইউরোপীয়রা যখন জাহাজে করে আমেরিকাতে আসে, তখন তাদের মধ্যে অনেকেই মহামারীতে আক্রান্ত ছিল। তাদের বহন করা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে স্থানীয় আদিবাসীদের উপর। মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় লক্ষ লক্ষ রেড ইন্ডিয়ান। উত্তর আমেরিকা ও ল্যাটিন আমেরিকায় ইউরোপীয়রা হয়ে ওঠে হর্তাকর্তা। তাছাড়া তাদের কাছে ছিল আধুনিক অস্ত্রশস্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, বিশাল সংখ্যক ইউরোপিয়ানরা কেন আমেরিকায় এসেছিল? উত্তর হচ্ছে 3টি। প্রথমত, ইউরোপে তখন যুদ্ধবিগ্রহ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তারা দেখল যে আটলান্টিকের ওপারে কলম্বাস যে নতুন দুনিয়া আবিষ্কার করেছে, সেখানে কোনো যুদ্ধবিগ্রহ নেই। দ্বিতীয়ত, ইউরোপে তখনও শিল্প বিপ্লব হয়নি। শিল্প বিপ্লব হয়েছে অনেক পরে 18 শতকে গিয়ে। মানুষ কৃষিকাজের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করত। তার উপর ইউরোপে তখন ছিল সামন্ত প্রথা। সামন্ত প্রভুদের অত্যাচার থেকে রক্ষা পেতে মানুষ আমেরিকায় পাড়ি জমালো। তৃতীয়ত, 16 শতকের দিকে ইউরোপে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি পেলেও কৃষিকাজের জন্য জমি তো আর বাড়েনি। তখন মানুষ দেখল আটলান্টিকের ওপারে কলম্বাসের আবিষ্কৃত নতুন দুনিয়ায় কৃষি জমির অভাব নেই। 3.
ইউরোপিয়ানদের বহন করা ভাইরাসে লাখ লাখ স্থানীয় আদিবাসী মারা যায়। ইউরোপীয়রা ভাবলো আটলান্টিকের ওপার থেকে এপারে আসলাম একটু আরাম আয়েসে বসবাস করার জন্য। ভাবছিলাম স্থানীয় আদিবাসীদেরকে দিয়ে জোরপূর্বক কৃষি কাজ করাবো, আর আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমাদের নিয়ে আসা ভাইরাসে আক্রান্ত হয়ে তারা তো সবাই মারা গেল। এখন এত বিশাল জমি চাষাবাদ করাবো কাদেরকে দিয়ে? তখন তাদের মাথায় আসলো, পশ্চিম আফ্রিকা থেকে কালো মানুষগুলোকে ধরে জাহাজে করে এখানে নিয়ে আসলেই তো হয়। ওইসব কালো মানুষগুলো চাষাবাদ করবে, আর আমরা বসে বসে আরামায়েশ করব। শুরু হলো ইতিহাসের কালো অধ্যায়, অর্থাৎ দাস ব্যবসা, যেটা টার্ম হিসেবে দি আটলান্টিক স্লেভ ট্রেড হিসেবে পরিচিত। আফ্রিকা থেকে জাহাজে করে হাজার হাজার দাস নিয়ে আসা হলো আমেরিকা মহাদেশে। বর্তমানে একটা জিনিস লক্ষ্য করবেন যে পশ্চিম আফ্রিকার দেশ, বিশেষ করে আইভরি কোস্ট, লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি, গাম্বিয়া, সেনেগাল, মৌরিতানিয়া ইত্যাদি দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা ঘুরতে আসে। কেন জানেন? সেই অতীত ইতিহাস, দাস ব্যবসাকে স্মরণ করতে, পূর্বপুরুষদের প্রতি সম্মান জানাতে। এজন্যই বলা হয় ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা, এই পাঁচটি মহাদেশের অতীত ইতিহাস একই সূত্রে গাঁথা। আজকের আমেরিকা মহাদেশে যত শ্বেতাঙ্গ জনগোষ্ঠী আছে, তাদের পূর্বপুরুষরা মূলত ইউরোপ থেকেই আগত, আর কৃষ্ণাঙ্গরা আফ্রিকা থেকে আগত। আরেকটি সূক্ষ্ম বিষয় পরিষ্কার করি, আর সেটি হলো, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এমনকি ল্যাটিন আমেরিকার দেশগুলো ইউরোপীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে লোকগুলো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে, তারা আসলে কারা? ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যে লোকগুলো ইউরোপীয় কলোনির বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে, তারা আসলে কারা? আমেরিকাতে বসবাসরত উপরিউক্ত তিন ধরনের জনগোষ্ঠীর মধ্যে স্থানীয় আদিবাসীরা ছিল সংখ্যায় খুবই কম এবং দুর্বল। আফ্রিকা থেকে নিয়ে আসা কালো মানুষগুলো ছিল দাস। তাহলে যুদ্ধ করলো কারা? উত্তর হচ্ছে, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর যেসব ইউরোপীয়রা জাহাজে করে দল বেঁধে এখানে এসেছিল, তারাই তাদের পিতৃপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তাদের দাবি ছিল, বিশাল আটলান্টিক পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি বসবাস করার জন্য, কিন্তু তারা সুদূর ইউরোপে বসে এখানেও আমাদেরকে শাসন ও শোষণ করবে, এটা মানা যায় না। ব্রিটিশরা মূলত আমেরিকাতে মাইগ্রেট করা ব্রিটিশদেরই শাসন করেছে। আমেরিকার 13টি রাজ্যে ব্রিটিশরা যাদেরকে শাসন করেছিল, তারা তো মূলত ইউরোপ থেকে এসেছিল। এর মধ্য দিয়ে আমাদের উত্তর আমেরিকার ইতিহাস জানা হয়ে গেল। এবার ছোট করে ল্যাটিন আমেরিকার রাজনীতিটা বোঝার চেষ্টা করব। ল্যাটিন আমেরিকায় স্পেন এবং তাদের কৃতকর্ম। পশ্চিমাদের সমৃদ্ধশালী হওয়ার ইতিহাস হচ্ছে মূলত লুট করার ইতিহাস। 16 শতক থেকে 19 শতক পর্যন্ত ইউরোপ সারা বিশ্বে লুটপাট করে বেরিয়েছে। ফ্রান্স অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় আফ্রিকাকে শোষণ করে। বর্তমান 21 শতকে এসে আফ্রিকাতে যত মিলিটারি অভ্যুত্থান ঘটেছে, সবগুলোর পেছনে ফ্রান্সের হাত রয়েছে। স্পেন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় গোটা ল্যাটিন আমেরিকাকে শোষণ করার মাধ্যমে। স্পেনের রাজা পঞ্চম চার্লসের সময় ল্যাটিন আমেরিকায় সমৃদ্ধশালী ইনকা সাম্রাজ্যের শাসন ছিল। তৎকালীন ইনকা সাম্রাজ্যের সম্রাট পিজারোকে বন্দী করার মাধ্যমে তার সম্পূর্ণ কোষাগার লুট করে স্প্যানিয়ার্ডরা। প্রায় $50 মিলিয়ন স্বর্ণমুদ্রা তারা লুট করে। একইভাবে আজকের ব্রিটেন আর্থিকভাবে শক্তিশালী হয় ভারতীয় উপমহাদেশকে শোষণ করে। সেই ইতিহাস আমরা সবাই জানি। আমেরিকা আর্থিকভাবে শক্তিশালী হয় বিশ্বের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করে এবং মধ্যপ্রাচ্যের তেল লুট করে। ল্যাটিন আমেরিকা বলতে কাদেরকে বোঝায়? উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকা। এই 4টি অঞ্চলকে একসাথে আমেরিকা অঞ্চল বলা হয়। এই 4টি অঞ্চলের মধ্যে অবস্থিত যে দেশগুলোর ভাষা স্প্যানিশ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ, শুধু তাদেরকেই ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়। আমেরিকা মহাদেশের মোট 20টি দেশ উপরিউক্ত 3 ভাষায় কথা বলে, তাই এই 20টি দেশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। যেমন মেক্সিকো উত্তর আমেরিকার একটি দেশ হলেও স্প্যানিশ ভাষার কারণে সে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ দক্ষিণ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা এই দুটি এক জিনিস নয়। ল্যাটিন আমেরিকার 20টি দেশের তালিকা। উত্তর আমেরিকা মহাদেশে স্পেনীয় ভাষার দেশ মেক্সিকো, মধ্য আমেরিকায় স্পেনীয় ভাষার পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা। ক্যারিবিয়ান অঞ্চলে কিউবান স্পেনীয় ভাষার কিউবা, ফরাসি ভাষার হাইতি, স্পেনীয় ভাষার ডোমিনিকান প্রজাতন্ত্র।
দক্ষিণ আমেরিকা মহাদেশে স্পেনীয় ভাষার আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পর্তুগিজ ভাষার ব্রাজিল। উল্লেখ্য, এই অধ্যায়টি আমরা 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে 3টির উত্তর ইতোমধ্যে পেয়ে গিয়েছি। চতুর্থ প্রশ্নটি ছিল, কেন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের এত আধিপত্য এবং কিভাবে যুক্তরাষ্ট্র এত শক্তিশালী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে ল্যাটিন আমেরিকার রাজনীতি, ল্যাটিন আমেরিকাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মনরো ডক্ট্রিন এবং স্প্যানিশ আমেরিকা যুদ্ধ। তাই এই দুটি বিষয় আলোচনার প্রয়োজন। কিন্তু জটিলতা এড়াতে এবং ধারাবাহিকতা রক্ষার্থে এই অধ্যায়ে শুধু ঔপনিবেশিক পর্বটি আলোচনা করব। ল্যাটিন আমেরিকা নিয়ে পরবর্তীতে স্বতন্ত্র যে অধ্যায়টি আসবে সেখানে বিস্তারিত ব্যাখ্যা পাবেন। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর আমেরিকা মহাদেশে স্পেন তার দখলকৃত কলোনিগুলোকে মোট 4 ভাগে ভাগ করে। এগুলোকে ভাইসরয়ালটি বলা হতো। এই 4টি ভাইসরয়ালটিতে স্পেনের রাজা একজন করে গভর্নর নিয়োগ দিতেন। রাজা স্পেনে বসে গভর্নরদের মাধ্যমে এসব কলোনি পরিচালনা করতেন। দখলকৃত কলোনিগুলো স্পেনের একটি প্রদেশ হিসেবে শাসন করা হতো। এই 4টি ভাইসরয়ালটির মধ্যে প্রথমটি উত্তর আমেরিকায় আর বাকি 3টি ল্যাটিন আমেরিকায়। 1. ভাইসরয়ালটি অফ নিউ স্পেন, সংক্ষেপে নিউ স্পেন বলা হয়। উত্তর আমেরিকায় স্পেনের যেসব কলোনি ছিল সেগুলো এর অন্তর্ভুক্ত। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ ও মেক্সিকো নিয়ে স্পেন গঠন করেছিল নিউ স্পেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নেভাদা, মন্টানা, ওরেগন, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ইত্যাদি অঙ্গরাজ্যগুলো স্পেনের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের ফ্লোরিডা রাজ্যটিও স্পেনের দখলে ছিল। স্পেনের শাসনাধীন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও মেক্সিকোকে একসাথে বলা হতো নিউ স্পেন। 1521 থেকে 1822 সাল পর্যন্ত এখানে স্পেনের শাসন ছিল। যুক্তরাষ্ট্রের পর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। 2. ভাইসরয়ালটি অফ পেরু, সংক্ষেপে পেরু। দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে নিয়ে গঠিত হয়েছিল ভাইসরয়ালটি অফ পেরু। 1524 থেকে 1824 পর্যন্ত এখানে স্পেনের শাসন ছিল। 3. ভাইসরয়ালটি অফ দ্য রিভার প্লেট, সংক্ষেপে লা প্লাটা বা রিভার প্লেট। আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে এই সব দেশ নিয়ে ভাইসরয়ালটি গঠিত হয়েছিল। স্পেনের কলোনিভুক্ত এই 5টি দেশকে রিও ডে লা প্লাটা বা রিভার প্লেটও বলা হতো। 1776 থেকে 1814 সাল পর্যন্ত স্পেন এখানে শাসন করে। 4. ভাইসরয়ালটি অফ নিউ গ্রানাডা, সংক্ষেপে নিউ গ্রানাডা হিসেবে পরিচিত। ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, ভেনেজুয়েলা এই 4টি দেশকে স্পেন একত্রে নাম দেয় নিউ গ্রানাডা। 1717 থেকে 1821 সাল পর্যন্ত স্পেন এখানে শাসন করে। 19 শতকের প্রারম্ভে 1804 সালে ফ্রান্সে উত্থান হয় নেপোলিয়ন বোনাপার্টের। নেপোলিয়নের উত্থানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে স্পেন ও ইংল্যান্ড। নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতায় আসার পর ইউরোপের চরিত্রই পাল্টে যায়। পুরো ইউরোপ নেপোলিয়নের আয়ত্তে চলে আসে। 1808 সালে স্পেন আক্রমণ করে বসলেন নেপোলিয়ন। নেপোলিয়ন তার ছোট ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসালেন। স্পেনের এই বেহাল অবস্থা দেখে স্পেনের অধিকৃত ল্যাটিন আমেরিকার কলোনিগুলো দেখল যে স্বাধীন হওয়ার এটাই মোক্ষম সময়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পুচকে দেশ হাইতি সর্বপ্রথম স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। হাইতি থেকে অনুপ্রাণিত হয়ে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলো স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। ল্যাটিন আমেরিকার স্পেন বিরোধী আন্দোলন সবেমাত্র শুরু হলো। আগমন ঘটল জাতীয়তাবাদী নেতা সিমন বলিভারের। বলিভারের জন্ম বর্তমান ভেনেজুয়েলায়। তার বাবা স্পেনের ভাইসরয়ালটি নিউ গ্রানাডা মিলিটারিতে চাকরি করতেন। পারিবারিক সচ্ছলতা থাকায় বলিভারকে স্পেনে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছিল। স্পেনে বসেই বলিভার তার মাতৃভূমিকে স্পেনের হাত থেকে স্বাধীন করার সুযোগ খুঁজছিলেন। বলিভার যখন দেখলেন নেপোলিয়ন স্পেন আক্রমণ করছে, তখন তিনি ভাবলেন মাতৃভূমিকে রক্ষা করার এটাই সুযোগ। বলিভার 1807 সালে ভেনেজুয়েলায় ফিরে আসেন এবং যোগ দেন স্বাধীনতা সংগ্রামে। বলিভারের নেতৃত্বে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও বলিভিয়া এই 5টি রাষ্ট্র স্বাধীন হয়। তাই সিমন বলিভারকে বলা হয় লিবারেটর বা মুক্তিদাতা। বলিভারের ইচ্ছা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ল্যাটিন আমেরিকার সবগুলো দেশ নিয়ে মাত্র একটি দেশ বা কনফেডারেশন গঠন করার। যাই হোক, পরবর্তীতে সেটি সম্ভব হয়ে ওঠেনি।
সিমন বলিভারকে উত্তর আমেরিকার জর্জ ওয়াশিংটনও বলা হয়। তার সম্মানার্থে দুটি দেশের নামকরণ করা হয়, একটি হচ্ছে বলিভিয়া, অন্যটি হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার অফিসিয়াল নাম বলিভিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। স্বাধীনতার পর বলিভিয়ার জনগণ সিমন বলিভারকে তাদের দেশের সংবিধান প্রণয়ন করে দিতে অনুরোধ করেন। জনগণের অনুরোধে রচনা করলেন নতুন সংবিধান। সেই সংবিধানে বলিভার দাস প্রথাকে বিলুপ্ত ঘোষণা করলেন। সংবিধানে লিখলেন, এভরিওয়ান বর্ন ইন নিউ রিপাবলিক ওয়াজ বর্ন ফ্রি। পানামা খাল বনাম দ্য গ্র্যান্ড ক্যানাল অফ নিকারাগুয়া। যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা তখনও অতটা উন্নত হয়নি। বলছি ১৯বিংশ শতাব্দীর কথা। যুক্তরাষ্ট্রের দুই পাশে দুটি মহাসাগর, পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর। ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের সীমানা এতটা বিশাল যে স্থলপথে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া কষ্টসাধ্য। নিউ ইয়র্ক, ডেলওয়্যার, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি এই অঙ্গরাজ্যগুলো আমেরিকার পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত। অপরদিকে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, অরেগন, নেভাদা এসব অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব ৪,৫০০ কিলোমিটার। পাহাড়, পর্বত, জঙ্গল, মরুভূমি ভেদ করে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন হয়ে ওঠে কষ্টসাধ্য। তখন আমেরিকার শাসক গোষ্ঠী দেখল যে কোনো জলপথ আবিষ্কার করতে পারলে যুক্তরাষ্ট্রের মধ্যকার যোগাযোগ অনেক সহজ হবে। তখন তারা আবিষ্কার করল যে পানামা এলাকায় প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের দূরত্ব সবচেয়ে নিকটে। তাই যুক্তরাষ্ট্র এখানে একটি খাল তৈরি করার সিদ্ধান্ত নিল। ১৮৮১ সালে ফ্রান্স সর্বপ্রথম এই খাল খনন করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্রান্স পরবর্তীতে খনন করার কাজটি ত্যাগ করে। যুক্তরাষ্ট্র দেখল যে পানামা অঞ্চলটি কলম্বিয়ার অধীনে, তাই যুক্তরাষ্ট্র পানামাকে স্বাধীন করার উদ্যোগ নেয়। ১৯০৩ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। ১৯০৪ সালে যুক্তরাষ্ট্র খাল খননের কাজ শুরু করে। দীর্ঘ ১০ বছর পর ১৯১৪ সালে এই খাল উদ্বোধন করা হয়। পানামার সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পানামা খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যুক্তরাষ্ট্র নিয়ে নেয়। সবশেষে ১৯৯৯ সালে পানামা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই খালের পূর্ণ মালিকানা পায়। ২১ শতক মূলত চীনের, তাই চীন সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে চায়। পানামা খালের বিকল্প একটি খাল তৈরি করতে চীন সম্প্রতি মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার সাথে চুক্তি করেছে। নিকারাগুয়ার মধ্য দিয়ে চীন এমন একটি খাল তৈরি করবে যেটা পানামা খালের মতোই আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করবে। খাল খননের কাজ ইতোমধ্যে শুরু করেছে নিকারাগুয়া সরকার। ২৭৮ কিলোমিটার খালটি খনন সম্পন্ন হলে এটি পানামা খালের পর দ্বিতীয় খাল হবে, যা দুটি মহাসাগরকে যুক্ত করবে। খনন কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় $৫০ বিলিয়ন। চীনের নির্মাণ কোম্পানি HKND খালটি খননের কাজ পেয়েছে। দ্য গ্র্যান্ড ক্যানাল অফ নিকারাগুয়া নামের এই খালের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সব দিক থেকেই পানামা খালকে ছাড়িয়ে যাবে। নিকারাগুয়া সরকার দাবি করছে প্রকল্পটি সফল হলে সমুদ্র পথে বিশ্ব বাণিজ্যের ৫% এই খাল দিয়ে পরিবহন করা হবে, যা দেশটির জিডিপি দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করবে। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী না হলেও নিজেদের স্বার্থ রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সাথে কখনো আপোষ করেনি। আদর্শগত মিলের কারণে কমিউনিস্ট ভাবধারার নিকারাগুয়ার সাথে রাশিয়া ও চীনের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কোল্ড ওয়ার পিরিয়ডে ১৯৪৫ থেকে ১৯৯০ গোটা বিশ্ব যখন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের করতলে, তখন সোভিয়েতের সহায়তায় নিকারাগুয়াতে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। যুক্তরাষ্ট্রের ঠিক পার্শ্ববর্তী রাষ্ট্রে সোভিয়েত ভাবধারার সরকার ক্ষমতায় আসবে, এটা যুক্তরাষ্ট্র সহ্য করতে পারেনি। সোভিয়েতপন্থী সেই সরকারকে উৎখাতের জন্য সেই দেশের কন্ট্রা বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করেন তৎকালীন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। যুক্তরাষ্ট্রের সহায়তায় ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিকারাগুয়াতে তৎপর ছিল কন্ট্রা বিদ্রোহীরা। ডানপন্থী গেরিলা দল কন্ট্রা মধ্য আমেরিকার কোকেন ও হিরোইন বাণিজ্যের সাথে যুক্ত ছিল। ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলের দেশ হিসেবে নিকারাগুয়াতে প্রতি বছর প্রবল সামুদ্রিক ঝড়, হ্যারিকেন, বন্যার প্রকোপে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। বর্তমানে চীন দেশটির অবকাঠামো খাতে ব্যয় করছে। চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে
পানামা খালের বিকল্প এই খাল, যার নাম দ্য গ্র্যান্ড ক্যানাল অফ নিকারাগুয়া, চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে 2021 সালের ডিসেম্বরে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে নিকারাগুয়া। নিকারাগুয়াতে চীনের প্রভাব হ্রাস করতে সিআইএ পুনরায় কন্ট্রাদের মতো নতুন কোনো বিদ্রোহী গোষ্ঠী তৈরি করবে কিনা সেটা সামনের দিনগুলোই বলে দেবে। কোয়েশ্চেন টু থিঙ্ক অ্যাবাউট: বর্তমান বিশ্বে যে রাষ্ট্রগুলো আধুনিক ও উন্নত, তাদের অধিকাংশই অতীতে কোনো না কোনোভাবে ঔপনিবেশিক শক্তি ছিল, যেমন ফ্রান্স, ব্রিটেন, স্পেন, আমেরিকা। কিন্তু চীন কখনো অতীতে ঔপনিবেশিক শক্তি ছিল না। তবে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোতে চীনের আধিপত্যবাদী মনোভাব চোখে পড়ার মতো, যেটাকে বলা হচ্ছে দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম তথা সাম্রাজ্যবাদের সর্বশেষ পর্যায়। তাহলে কি চীন থেকেও আমরা ব্যতিক্রম কিছু পাচ্ছি না? চীনও কি নিজেকে একটি ঔপনিবেশিক শক্তি হিসেবে আবির্ভূত করতে চাচ্ছে?